নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 14 জুলাই 2023 এই তারিখটি আমাদের তথা পুরো ভারতবাসীর জন্য একটা গর্বের বিষয়। কারণ এই দিনের দুপুর 2:35 নাগাদ ইসরো তার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান 3 মিশনটা উৎক্ষেপণ করেছিল। তবে এবার আকর্ষণীয়ভাবে ইসরোর প্রধান লক্ষ্য হলো সফট ল্যান্ডিং করা, যা তারা চন্দ্রযান 2 এর সময় চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মিশনটি ব্যর্থ হয়ে যায়। তবে এবার এই সফট ল্যান্ডিং মিশনটি একদমই নিয়ন্ত্রিতভাবে করতে চাইছে ইসরো এমন নিয়ন্ত্রিত উপায় চাঁদে ল্যান্ডিং করার চেষ্টা করবে যাতে মহাকাশযানের কোনো ক্ষতি না হয়। আর যদি ইসরো সফলভাবে এই মিশনটি সম্পাদন করতে পারে, তাহলে ভারতের চন্দ্রযান 3 চাঁদে সুরক্ষিতভাবে অবতরণ করবে। সুতরাং যদি চন্দ্রযান 3 সুরক্ষিতভাবে অবতরণ করে চাঁদের দক্ষিণ মেরু নিয়ে তদন্ত শুরু করতে পারে, তাহলে ভারতই প্রথম দেশ হতে পারে যে তথ্য দিয়ে পৃথিবীর জন্মের আসল কাহিনীটা কি সেটা প্র্যাকটিক্যালি প্রমাণ করতে সক্ষম হবে। তাহলে এখন প্রশ্ন আসে যে চন্দ্রযান 3 কিভাবে এইসব করবে। চন্দ্রযান 3 তে কোন কোন সেন্সর লাগানো রয়েছে এবং এই সেন্সর মিশনের মূল উদ্দেশ্য ছাড়া আর কি কি করতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি। আপাতত শুধু বুঝে নিন যে চন্দ্রযান 3 এর মিশনটি কেবল আকর্ষণীয় নয়, বরং একটা বিশাল চ্যালেঞ্জিংও হতে চলেছে। কারণ প্রথমত চাঁদের উপর সফট ল্যান্ডিং করা মঙ্গল গ্রহে সফট ল্যান্ডিং এর চেয়ে অনেক বেশি কঠিন। হ্যাঁ, যদিও কোনো বস্তুর উপর একই আঘাত চাঁদের তুলনায় 33 গুণ বেশি মনে হয় মঙ্গল গ্রহে। তো আসুন এবার আমরা পুরো বিষয়টা ভালোভাবে বুঝে নেই। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে সারা বিশ্বে 77টি সরকারি মহাকাশ সংস্থা রয়েছে। এর মধ্যে শুধু 11টি দেশই সফলভাবে চাঁদে অভিযান করতে পেরেছে। আর এই 11টি দেশের মধ্যে মাত্র 3টি দেশই সফট ল্যান্ডিং করতে পেরেছে: আমেরিকা, রাশিয়া এবং চীন। বন্ধুরা, মঙ্গল গ্রহে অবতরণের সাফল্যের হার 40%, যেখানে চাঁদের মধ্যে ল্যান্ড করার হার 27%। এখন এর কারণ হলো, দেখুন, যেখানে একটি মহাকাশযানের অ্যাভারেজ 7 মাস লাগে মঙ্গল গ্রহে পৌঁছতে, সেখানেই চাঁদে মাত্র 3 দিনে পৌঁছে যায়। তাই ভুলবশত যদি চাঁদে যাওয়ার সময় কোনো কারণে মহাকাশযানের পথে কোনো বাধা চলে আসে, তাহলে এত অল্প সময়ে তার পথের বাধাকে সারানো, অর্থাৎ নিয়ন্ত্রণ ও সংশোধন করা আরও বেশি কঠিন হয়ে পড়ে। সময় কম, দূরত্ব কম, অসুবিধাও বেশি হয় তখন। আর বেশি সমস্যা হয় যখন মহাকাশযানটির গণনা করার সময়সীমার মধ্যে ল্যান্ড করা না হয়। মূলত স্পিড ক্র্যাফট ল্যান্ডে সময় স্ক্র্যাপের গতির ভিত্তিতে অনুমান করা হয়। এর অর্থ, ধরুন যদি স্পেস ক্র্যাপের গতি যদি 20,000 কিলোমিটার আসে, তবে এটি চাঁদে অবতরণের জন্য মাত্র 15 থেকে 30 মিনিটের সময় পাবে। এই 15 থেকে 30 মিনিটের মধ্যেই ল্যান্ড করতেই হবে। আর যদি কোনো কারণে এই 15 থেকে 30 মিনিটের মধ্যে ল্যান্ড না করানো হয়, তাহলে খেলা শেষ। এক নিমিষেই শেষ হয়ে যাবে সেই মহাকাশযান। সবশেষে সফট ল্যান্ডিং এর সমস্যা এখানে থেকেই যায়। বন্ধুরা, এছাড়াও আরো অনেক কিছুই আছে যা সফট ল্যান্ডিং এর ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। যেমন সেখানে অবতরণ করার সময় ল্যান্ড করানো হবে যেখানে সেখানকার স্থানীয় বায়ুমণ্ডল। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই যেরকম জানি যে মঙ্গল গ্রহে এমন বায়ুমণ্ডল রয়েছে যা ঘর্ষণ তৈরি করে ল্যান্ডারের গতিটাকে কমিয়ে দেয়, আর যার জন্যই মঙ্গল গ্রহে ল্যান্ড করতে সুবিধা হয়। কিন্তু চাঁদে এমন বায়ুমণ্ডল না থাকার কারণে সম্পূর্ণ লোডের পুরোটাই এসে পড়ে চন্দ্রযানে, এবং এই ব্যাপারটাই ল্যান্ডিং করতে সব থেকে বড় সমস্যা তৈরি করে। এই কারণে অনেক ক্ষেত্রে চন্দ্রযান ধ্বংস হয়ে যায়। এবার এই সমস্যাগুলির উপরে নজর রেখে গতবার অর্থাৎ চন্দ্রযান 2 এর শেষবার যেই এলাকায় ল্যান্ডিং করার কথা ছিল, সেটি ছিল চাঁদের দক্ষিণ মেরু। এখন চাঁদের দক্ষিণ মেরুতে সব থেকে বেশি পাহাড় পর্বত রয়েছে। এবার এই পাহাড় পর্বতকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রেখে চন্দ্রযান 3 ল্যান্ড করা একটা খুবই ডিফিকাল্টের কাজ। এছাড়াও চাঁদের দক্ষিণ মেরুতে তাপমাত্রা অনেক বেশি মাত্রায় ওঠানামা করে, যা ল্যান্ডিং করতে আরও একটা বড় সমস্যা তৈরি করে। বন্ধুরা, চাঁদ তার একটি ঘূর্ণন সম্পূর্ণ করতে প্রায় 28 দিন সময় নেয়, যার কারণে যেমন চাঁদের একদিকে তাপমাত্রা 2 সপ্তাহের জন্য 120 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, আবার একই সময় চাঁদের অন্যদিকে তাপমাত্রা -230 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পড়ে যায়। এবার দক্ষিণ মেরু হচ্ছে এই দুই অঞ্চলের সংযোগস্থল, মানে মাঝ বরাবর। এখন যদি মহাকাশযানটি হঠাৎ ভুল করে দক্ষিণ মেরুতে ল্যান্ড করে, তবে তাপমাত্রার পার্থক্যের কারণে একটি থার্মাল শক তৈরি হতে পারে, এবং যদি থার্মাল শকটা তৈরি হয়, তবে ল্যান্ডারটির অবস্থা ঠিক এই কাচের গ্লাসের মতো হয়ে যাবে। এই ব্যাপারটা বোঝার জন্য আপনারা এই ভিডিওটাকে ভালো মতো লক্ষ্য করুন। দেখুন, একটা গরম কাচের গ্লাসে যখনই আমরা ঠান্ডা পানি দিচ্ছি, তখন এটা কিভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক তেমনই ল্যান্ডারের অংশগুলিও সহজেই ভেঙে যাবে যদি থার্মাল শকটা তৈরি হয়। তবে বন্ধুরা, আসুন আমরা ধরে নেই যে আমাদের ইসরো এই সমস্ত সমস্যাগুলি মোকাবিলা করে চাঁদে ল্যান্ড করলো।
তবে শেষমেশ তবুও তো এই মহাকাশ যানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কাটা সবসময় থেকেই যাচ্ছে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না যে বছরের কিন্তু প্রায় 2047 ঘন্টা চাঁদের মেরুতে অন্ধকার থেকে যায়। এমনকি যখন দিন হয় তখন সূর্য কেবল দিগন্তেই দেখা যায়, যার কারণে পাহাড়ের আড়ালে লুকোনো এমনও কিছু অঞ্চল রয়েছে যেগুলো আজ পর্যন্ত সূর্যের আলোই দেখেনি। এবার যদি ওইসব লুকোনো জায়গায় সূর্যের আলোই না যেতে পারে, তাহলে আমাদের মহাকাশযানের ল্যান্ডারে সোলার প্যানেল কিভাবে কাজ করবে? এই সমস্ত কারণ, অর্থাৎ বন্ধুরা, ল্যান্ডের দিক শনাক্ত করার জন্য পর্যাপ্ত সময় না পাওয়া, ধূলিবালির কারণে কমিউনিকেশন হারানোর ভয়, চাঁদের দক্ষিণ মেরুতে তাপমাত্রার হঠাৎ ওঠানামা, মাত্র 3 দিনের সময় এবং যোগাযোগ হারানোর ভয়, এই সমস্ত কারণের জন্যই কিন্তু অনেক সময় চাঁদের সফট ল্যান্ডিং ব্যর্থ হয়। এখন এই সমস্যাগুলি সামলানোর জন্য চন্দ্রযান-3-এ এমন একটি অনন্য কৌশল ব্যবহার করা হয়েছে যে এবার সফট ল্যান্ডিংয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম করে দিয়েছে। সফট ল্যান্ডিংয়ের সমস্যা সমাধানের জন্য ইসরো চন্দ্রযান-3-এর ল্যান্ডিং করার জন্য ইসরো এমন একটি জায়গা খুঁজে পেয়েছে যেখানে পাহাড় এবং পর্বতপূর্ণ কোনো অসমান জায়গা নেই এবং থার্মাল শক পাওয়ারও কোনো সুযোগ নেই। সো বন্ধুরা, যেরকমটা আমরা জানি যে 14 জুলাই চন্দ্রযান-3-এর সফরে অর্থাৎ চাঁদে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে আমাদের নতুন জাহাজটি। তবে এটি প্রথমে পৃথিবীকে 5 বার প্রদক্ষিণ করবে, যাতে চন্দ্রযান-3 একটি মুভমেন্ট এনে এটি তার সর্বোত্তম গতিতে পৌঁছায়। এর অর্থ হলো এটি একটি গুলতির মতো চাঁদের দিকে উড়ে যাবে, যাতে চন্দ্রযান-3 এর মিশনে চাঁদে পৌঁছতে খুব বেশি পেট্রোল ব্যবহার করতে না হয়, বরং সফট ল্যান্ডিং এর সময় ওই পেট্রোলটা ব্যবহার করা যেতে পারে। এরপর যখন ল্যান্ড করার সময় হবে তখন ইসরো একটি প্ল্যান ভেবে রেখেছে, সেটি হলো চন্দ্রযান-3 ট্র্যাডিশনাল সরাসরি চাঁদের পৃষ্ঠে ল্যান্ড করবে না, কারণ সরাসরি চাঁদে ল্যান্ড করলে অনেক ধুলো উড়িয়ে দিতে পারে এবং সেই ধুলো সেন্সর নষ্ট করতে পারে, যার জন্য এর পরিবর্তে চন্দ্রযান-3 চাঁদের চারপাশে নিজের একটা ইচ্ছে মতো কক্ষপথ তৈরি করবে, যাতে ল্যান্ডিংয়ের আগে এটির গতিকে কমিয়ে সব কিছু চেক করে কোথায় নামতে হবে সেই সব কিছু ঠিক করে নিয়ন্ত্রণ করা যায়। বন্ধুরা, এবারে ল্যান্ডিং এর মিশনটা সাকসেসফুল করতে চাইছে ইসরো। এবার হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে তাহলে যোগাযোগ যদি বিচ্ছিন্ন না হয় তার জন্য কি করেছে ইসরো? বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, যে রোবটটি চাঁদের উপর গবেষণা করবে সে আমাদের কোনো তথ্য প্রচার করবে না, বরং সেখানেই আর একটা রোবট থাকবে যে সব সময় সূর্যের আলোয় চার্জ হতেই থাকবে, আর সে আমাদের সব রকম তথ্য পৃথিবীতে পাঠিয়ে দেবে। তবে বন্ধুরা, দিন শেষে যদি সব কিছুই ঠিক থাকে তাহলে ইন্ডিয়া আমাদের প্রথম দেশ হবে যে গবেষণা করে আমাদের প্র্যাকটিক্যালি প্রমাণ করে বুঝিয়ে দেবে আমাদের পৃথিবী ঠিক কিভাবে তৈরি হয়েছে, কিভাবে পৃথিবী থেকে চাঁদ আলাদা হয়েছে, এই সব কিছুই আমরা জানতে পারবো যদি ইসরোর এই মিশনটা সাকসেসফুল হয় তবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবে।